প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম দুর্গে অন্তরীণ। এখন শুরু করছি পঞ্চম অংশ। আমার জন্য ভাবছেন বলে ধন্যবাদ মিস্টার রানা। আমি সেরা লোকের হাতে আছি। দুনিয়ার যে কোনো বিশেষজ্ঞের বদলে ইউনিসের ওষুধের উপর বেশি ভরসা করব আমি। ইউনিস বলল, ওর আহত হবার খবরটা আমরা আগেই পেয়েছি, ফলে চিকিৎসার জন্য প্রস্তুত হয়েই আছি। পাতার বিছানার পাশে রাখা কয়েকটা হাঁড়ি দেখালো সে। ওগুলোর মধ্যে সবুজ তরল আর পরিষ্কার কাপড় আছে। দুজন মহিলা আন্ডারওয়্যার ছাড়া ডক্টর রবিন্সের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলল। এবার তার পাশে হাঁটু মুড়ে বসলো ইউনিস। তরলে একটা স্পঞ্জ ডুবিয়ে ডক্টর রবিন্সের কবজি থেকে মরচে পরিষ্কার করে সবুজ থকথকে একটা জিনিস মাখিয়ে দিল। রানাকে বলল, এটা হলুদ সাবানের সঙ্গে বাঁধা কোচান পাতার গরম পুলটিস। কাপড় দিয়ে ক্ষতটা এখন ঢেকে দেব, শীঘ্রই সেরে যাবে ক্ষত। ভাঙা পায়ের চিকিৎসা আরও যত্নের সঙ্গে জটিল পদ্ধতিতে করা হলো। প্রথমে হাঁটা জায়গা মতো বসালো ইউনিস, তারপর সপেন্ট সপলেন্ট বাঁধল। এবার সপলেট বাঁধল এবার সপলেন্ট বাঁধল এবার লাল মলমের মতো কি যেন একটা আঙুলে নিয়ে ভাঙা হাড়ের উপর ক্রুশ আঁকল। কাজটা শেষ করে রানার দিকে চেয়ে হাসল সে। মোরগের রক্ত পা থেকে শয়তান দূর করতে কাজে দেবে। এবার সুরিউ আর ব্যারাচিন পাতার ঘন আস্তরণ দেব গরম ভুট্টার দানার উপর। তার উপর বাঁধব ব্যান্ডেজ। এসবের কতখানি আদিবাসীদের আবিষ্কৃত ওষুধ আর কতটা সেরে উঠবার জন্য মানসিক প্রক্রিয়ায় সাহায্য, তা আজ করতে পারল না রানা। তবে আয়ারন রবিন্স এদেরই মানুষ। তিনি যদি এসবে বিশ্বাস করেন, তাহলে তার সেরে উঠবার সম্ভাবনাই বেশি। তবে এখন এদের কর্মকাণ্ড দেখবার সময় নেই ওর হাতে। ইউনিসকে একধারে ডেকে নিল রানা। তারপর জিজ্ঞেস করলো, ড্রামের সংকেতে কি বলেছে যে ডক্টর রবিন্স ফিরে গিয়ে ভাষণ দিতে চান? বলেছে। ঠোঁট বাঁকিয়ে হাসল ইউনিস। খাঁটি লোক ডক্টর রবিন্স, তবে বড় বেশি জেদি। তার শখটা কাটুক, তখন আমি বোঝাবো যে মোটেও উচিত হবে না যাওয়া। আপনি মিস্টার রানা, আপনি নিশ্চয় মিস ইর্তিজার জন্যে শহরে ফিরে যেতে চাইবেন এখন? ইউনিসকে কিছুই বলেনি রানা এ বিষয়ে। এই নির্জন দুর্গম পাহাড়ি দুর্গে থেকেও সব ব্যাপারে এই লোকটার জ্ঞান আছে দেখা যাচ্ছে। জঙ্গলের ড্রাম শুনে সম্ভবত জানছে সে কোথায় কি ঘটছে। সেই সঙ্গে আছে 2 আর 2-এ 4 মেলানোর উপস্থিত বুদ্ধি। মিস তারার নিরাপত্তা দেখবার জন্যে আমাকে পাঠানো হয়েছিল, বলল রানা। ওকে নিরাপদ কোথাও সরিয়ে আনা আমার দায়িত্ব। রানার কথাটা শুনেছে পলা। এবার সে বলে উঠল, বোকার কাজ হবে এখন শহরে ফিরে মেয়েটাকে খোঁজা। তবে তুমি যদি যাও তাহলে আমিও যাব। তুমি কেন? বুড়ো কুচকে ওর দিকে চাইল রানা। বারে, তুমি ওর আপন সৎ চাচা হতে পারো, আমি তো ওর আপন বাপের কর্মচারী। এটা আমারও দায়িত্ব। তাতে আমার ঝুঁকি বাড়বে, বলল রানা। ইউনিসের দিকে তাকালো। ইউনিস, ও আপনার সঙ্গে থাকবে। আস্তে করে মাথা দোলালো ইউনিস। আপনাকে পথ দেখানোর জন্য একজন গাইড দেব আমি। না, সরাসরি নিষেধ করলো রানা। আমরা যে পথে এসেছি সে পথেই যাব আমি, গাইড লাগবে না। তবে ক্যাকো আর লাম্বি যদি রাজি থাকে, তাহলে পয়েন্সিয়ানা থেকে ওদের তুলে নেব। ভুরু উঁচু করলো ইউনিস, তবে আপত্তি করল না। লোকটা এরই মধ্যে বুঝে নিয়েছে রানা একবার মনস্থির করে ফেললে ওর মত পরিবর্তন করা যাবে না। কাজ ঝাঁকালো ইউনিস। তারপর পলার হাত ধরে ডক্টর রবিন্সের কাছে ফিরে গেল। সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো রানা। ওর পিছনে আদিবাসীরা গুঞ্জন তুলে প্রার্থনা করছে। বোধহয় ডক্টর রবিন্সের দ্রুত আরোগ্যই তাদের প্রার্থনার বিষয়। সিঁড়ির গোড়ায় পৌঁছে ব্রেক ওয়াটারে পা দিল রানা।
জিপটা কোন দিকে আছে একবার আন্দাজ করে নিল, তারপর এগোলো সেদিকে। কালো একটা স্তূপের মতো দেখাচ্ছে জিপটা রুপোলি বালির উপর। আশেপাশে কোনো নড়াচড়া চোখে পড়ল না ওর। সৈন্যরা সম্ভবত চলে গেছে। অর্ধেক পথ পাড়ি দিয়েছে রানা, এমন সময়ে পাথরে গজানো সামুদ্রিক পিছলা ঘাসে পা পড়ল ওর। পিছলে ঝপাস করে পানিতে পড়ে গেল রানা। সাঁতরে এসে আবার ব্রেক ওয়াটারে উঠল। জিপটা আরেকবার দেখে নিয়ে আগের চেয়ে সাবধানে এগোলো আবার। ব্রেক ওয়াটার শেষ হতে তীরে উঠল চুপচুপে ভিজে হয়ে। চিপে কাপড় থেকে পানি ঝরালো, তারপর ওয়ালথার আর অ্যামিউনিশন বেল্টের বুলেটগুলো মুছে শুকালো। কাজটা সেরে সামনের সিটে রেখে দিল পিস্তল আর গুলির বেল্ট। কাপড়গুলো ছড়িয়ে দিল জিপের হুডের উপর। কয়েক মাইল পেরোতেই ইঞ্জিনের গরমে শুকিয়ে যাবে ওগুলো। ফুটো চাকার কারণে ফরফরাত আওয়াজ তুলে এগুলো জিপ। অন্য জিপটা যেখানে জলার ভিতর পড়েছিল তার খানিক আগে পৌঁছে কাপড় পরে নিল, শুকিয়ে গেছে। এবার ওয়েলথারের গুলি ভরে নিল। এগুলো আবার জিপ যেখানে ডুবেছে সেখানে 3-4টে ছায়ামূর্তি দেখতে পেল। কি যেন করছে তারা। সৈন্যরা সম্ভবত ডুবে মরেনি, কিন্তু কি করছে ওখানে লোকগুলো? তাদের একজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে ওকে থামতে ইশারা করলো। রানা গুলি করতে গিয়েও করল না। লোকটার পরনে সাদাসিধে পোশাক, সৈনিকের ইউনিফর্ম নয়। তবে ওয়ালথারটা হাতেই রাখলো রানা। আস্তে সামনে বাড়ালো জিপ। একটা হাসির আওয়াজ কানে এলো ওর। হেইও বলে উঠল একজন। তারপর কালো জলার ভিতর থেকে দানবের মতো নাক তুলল জিপটা। একটা দড়ি দিয়ে ওটাকে বাঁধা হয়েছে। টেনে তোলা হলো তীরে। তারপর একধারে দড়ি আটকে ছেঁচড়ে সরিয়ে আনা হলো রাস্তায়। ইউনিসের লোকরা জিপের একটা চাকা খুলে গড়িয়ে আনলো রানা জিপের দিকে। জিপ থেকে নেমে তাদের কাজ দেখলো রানা। দুজন জিপের নাকটা তুলে ধরল। আরও দুজন ছটপট চাকা পাল্টে ফেলল। তাদের চওড়া হাসি দেখে বোঝা গেল সব পরিকল্পনা মতোই চলছে। এবার লোকগুলো পাম গাছের ভিতর অদৃশ্য হয়ে গেল। এত দ্রুত তারা জঙ্গলে মিশে গেল যে রানা যদি চোখের পলক ফেলত তাহলে ভাবত স্বপ্ন দেখেছে। আসলে কোনো লোক ছিলই না এখানে। রওনা হলো রানা। এবার জিপের গতি তুলতে পারছে। আন্দাজ করবার চেষ্টা করলো সামনে কি আছে। বিরাট ট্রাকটা রাস্তা বন্ধ করে কি এখনো দাঁড়িয়ে আছে? ওটা দেখতে পেল রানা। ওখানেও ইউনিসের লোকরা ট্রাক সরানোর চেষ্টা করছে, কিন্তু তাদের লতাপাতা দড়ি অত ভারী ট্রাক সরাতে কোনো কাজে আসছে না। রানা নেমে তাদের সরে যেতে বলল, তারপর উঠে বসলো হুইলের পেছনে। ইগনিশনে চাবি থাকায় ইঞ্জিন স্টার্ট দিতে অসুবিধে হলো না। হাতের ইশারায় সবাইকে সরে যেতে বলে ব্যাক গিয়ার দিল রানা। তারপর লাফ দিয়ে নেমে পড়ল যন্ত্রদানবটা থেকে। জলায় গিয়ে পড়ল ট্রাক। প্রায় পুরোটাই ডুবে গেল। বাকি রইল শুধু হাউট হাইটজারের মতো মোটা নলের শেষ এক ফুট। গ্যাসের বুদের দিক থেকে চোখ সরিয়ে রানা দেখল লোকগুলো মিলিয়ে গেছে জঙ্গলে। এরপর পুরনো রিসোর্ট হোটেল পর্যন্ত রাস্তায় আর কাউকে দেখল না রানা। কিচেনে ঢুকে দেখলো কয়েকজন বসে জুয়া খেলছে। খেলাটা আগে কখনো দেখেনি রানা। প্রত্যেকের কাছে একটা করে হার আছে, দেখতে একদম মানুষের আঙুলের মতো। একজনের পর একজন তাদের হার টেবিলে গড়িয়ে দিচ্ছে। যার হার টেবিলের মাঝখানের চেরা অংশটার সবচেয়ে কাছে থামছে সেই জিতছে সেই রাউন্ড। প্রতিযোগীরা অত্যন্ত ব্যগ্র হয়ে খেলছে। ক্যাকো আর তার ভাগ্য সবার শেষে পরখ করল। তার হাতটা চেরার উপর থেমে যাওয়ায় ক্যাকোর মুখ দিয়ে খুশির একটা আওয়াজ বেরিয়ে এলো। যারা হেরে গেল তাদের দ্বিগুণ টাকা দিতে হলো। ক্যাকো আর লাম্বি খেলা ছেড়ে উঠে পড়ল রানার কথা শোনার জন্য। রানা যখন বলল লা গ্রান তারা হোটেলে ঢুকবে ওরা, তখন দুজনের চেহারা থেকেই উৎসাহের ছাপ অদৃশ্য হলো।
দুঃখিত চেহারায় বার কয়েক খুক খুক করে কাশল লাম্বি। দুর্গে লেফটেন্যান্টকে বোকা বানিয়ে ফাঁদে ফেলা এক কথা, আর কর্নেলকে বোকা বানানো সম্পূর্ণ আরেক। তাকে বোকা বানানো যাবে না। এই দুজনকে রানার দরকার ওর পরিকল্পনা মতো কাজ সারতে হলে, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে পারে না ও। এরা নার্ভাস আর অনিশ্চিত অবস্থায়, ওর কোনো কাজে আসবে না, বরং বিপদের কারণ হয়ে যাবে, হতে পারে। ইউনিস জানে আমি কোথায় যাচ্ছি, বলল রানা। সে সাহায্য করবে, এতেই কাজ হলো। বাবা ইউনিস যদি মনে করে হোটেলে যেতে কোনো অসুবিধা নেই, তাহলে সব ঠিক আছে। ল্যাম্বি আর ক্যাকো মুহূর্তে আত্মবিশ্বাসী হয়ে উঠল। উৎসাহের সঙ্গে রানার পিছনে জিপে এসে উঠল ওরা। শহরের রাস্তাগুলো এখনো ফাঁকা, মাত্র কয়েকজন লোক ঘুরঘুর করছিল। জিপের আওয়াজ পেয়ে ভীতু ইঁদুরের মতো বাড়িঘরে ঢুকে পড়ল তারা। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, অফিসগুলো সব বন্ধ। শুধু লা গ্রান তারা হোটেলের নিচতলায় সদর দরজার সামনে মানুষের নড়াচড়া দেখা গেল। রানা জিপটা চালিয়ে হোটেলের ড্রাইভে ঢুকল। ওর পিঠে রাইফেল তাক করে রেখেছে ক্যাকো। কোলের উপর একটা রিভলভার রেখে লেফটেন্যান্ট লাম্বি বসে আছে তার পাশে। খোলা সদর দরজার সামনে আলোর নিচে জিপ থামালো রানা। দরজার পাশের ছায়ায় দাঁড়ানো এক সেন্টি ওকে দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ল্যাম্বি জিপ থেকে নেমে রানার দিকে রিভলভার তাক করলো। ক্যাকো নেমেছে আরেক পাশ দিয়ে। সে রাইফেলের নল বাঁকিয়ে রানাকে নামতে নির্দেশ দিল। দুপাশে দুই সেনার মাঝখানে হাঁটছে রানা। সেন্টি সামনে বেড়ে পথ আটকালো। দুঃখিত স্যার, কিন্তু কর্নেল বলেছেন আজ রাতে কাউকে হোটেলে ঢুকতে দেওয়া যাবে না। সরে দাঁড়াও, ঊর্ধ্বতন কর্মকর্তার মতো ধমকে উঠল লেফটেন্যান্ট লাম্বি। এই লোক মাসুদ রানা, একে এনে দিতে পারলে $1000 দেবেন বলেছেন কর্নেল। তাই রাইফেলটা রানার উপর তাক করলো সেন্টি। তাহলে একে আমি ভেতরে নিয়ে যাব স্যার। তুমি? হা! গর্জন ছাড়ল লাম্বি। ভেবেছ পুরস্কারের টাকাটা নিজের পকেটে পড়বে? সরো। অপরাধের ছায়া পড়ল সেন্টির চেহারায়। যথেষ্ট দ্রুত সরল না সে। ক্যাকো সামনে বেড়ে রাইফেলের নল দিয়ে সেন্টির কানের পাশে বাড়ি মারল। ধরাস করে মেঝেতে পড়ল সেন্টি। টিগারে চেপে বসল ক্যাকোর আঙুল। গুলিটা রানার দু পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। মনে মনে আঁতকে উঠল রানা। ঘটনাগুলো একটু বেশি বাস্তবধর্মী হয়ে উঠছে বলে মনে হলো ওর। লাম্বি আবার গর্জন ছাড়ল। কর্নেল কোথায় উনি? উঠিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো ভীত সেন্টি। তোতলাতে তোতলাতে বলল, ইয়েস স্যার, ইয়েস। ক্যাসিনোতে আছেন স্যার, আমি আপনাদের নিয়ে যাব। আমরাই তাকে খুঁজে নিতে পারবো, কড়া গলায় বলল লাম্বি। পোষ ছেড়ে নড়বে না তুমি। ক্যাকোর রাইফেলের গুঁতো খেয়ে লবিতে ঢুকে পড়ল রানা। ডক্টর আহমেদ ইর্তিজা রাগে ছাদ ফুঁড়ে বেরিয়ে যেতেন এখন হোটেল লবির অবস্থা দেখলে। দামি দামি সোফাগুলো চিরে দেয়া হয়েছে, স্প্রিং আর ফোম ছড়িয়ে উল্টে পড়ে আছে ওগুলো। নিউজ স্ট্যান্ডগুলো উল্টে ফেলা হয়েছে, পেপার আর ম্যাগাজিনগুলো মেঝেতে ফেলে মারানো হয়েছে। ট্রিঙ্কেট আর ক্যান্ডি চুরি হয়ে গেছে। দোকানগুলোর কাচের দরজা সব ভাঙা, ভিতরে একটা জিনিসও আস্ত নেই। যা তা অবস্থা। রানা মনে মনে বলল, কর্নেল হুয়ান ম্যারন ষড়যন্ত্রে দক্ষ হতে পারে, কিন্তু আর্মি অফিসার হিসেবে দক্ষ নয়। দক্ষ হলে অধীনস্থদের এভাবে সব তছনছ করতে দিত না সে। কুসফল হলে এগুলো তো আসলে তারই হবে। লবির চেয়ে ক্যাসিনোর অবস্থা আরও অনেক বেশি খারাপ। হাজার হাজার ডলার দামের জুয়ার টেবিলগুলো ভেঙে চুরে ফেলা হয়েছে। রুলেট হুইলগুলো এমনভাবে ভাঙা হয়েছে যে ওগুলোর রিগিং আর চুম্বক পড়ে আছে চিপগুলোর সঙ্গে। বারের কাছে যত কাজ ছিল সব ভাঙা। মডেলদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ক্যাকো আর লাম্বি ওগুলো দেখে মৃদু শীষ বাজালো। 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে সব কিছু, মন্তব্য করল ক্যাকো। মেঝেতে অসংখ্য গ্লাস পড়ে আছে।
সেই সঙ্গে আছে কিছু খালি মদের বোতল। বাকিগুলো অদৃশ্য হয়েছে। কর্নেলের আর্মি মাল খেয়ে টাল হওয়ার সুযোগটা ছাড়েনি, বলল লাম্বি। চোখে অস্বস্তি নিয়ে গুহার মতো খালি ঘরটা দেখল ক্যাকো। সবাই গেছে কোথায়? কর্নেল, সে কোথায়? বিছানায় পাওয়া যাবে সৈন্যদের, বলল রানা। তবে হুয়ান ম্যারন নিশ্চয় আছে পলা দম্ভস্কির অফিসে, লুটের টাকা গুনছে। চলো তার সঙ্গে দেখা করা যাক। কেশিয়ারের বুথের কাছে চলে এলো ওরা। এগুলোর কোনো ক্ষতি করা হয়নি, তবে কাছের ওপাশে খোলা ডয়ারগুলোতে একটা কয়েনও দেখা গেল না। সৈনিকদের বোধহয় এখানে আসতে দেয়া হয়নি। ক্যাকর ভাঁজ করা হাঁটুর উপর উঠে কাউন্টারে পা রাখল রানা। গ্লাস পার্টিশনের উপর দিয়ে হাত বাড়িয়ে দরজার সিটকিনি খুলল। এবার ক্যাকো আর ল্যাম্বির মাঝখানে ভিতরের করিডোরে পা বাড়ালো। এক গেদ্দা সুইচ সামনে নিয়ে টেবিলের পেছনে এখনো আছে সেই কালো আমেরিকান। লোকটা সম্ভবত দল ত্যাগ করেছে, অথবা প্রথম থেকেই সে কর্নেলের লোক। রানাকে দেখে বিস্মিত হলো সে। অস্ত্রের দিকে হাত বাড়াচ্ছিল। তারপর ক্যাকোর রাইফেলের নল রানার পাঁজরে তাক করা দেখে হেসে উঠল। আহা, মিস্টার রানা! লাম্বির দিকে তাকালো সে। একে কোথায় পেলেন, লেফটেন্যান্ট? তার ছেলের সঙ্গে বাতাসে রিভলভার নাড়ল লাম্বি। রোড ব্লকে ধরা পড়েছে। কর্নেলকে জানান আমরা এসেছি। এখনই নয়, মিস্টার রানার সঙ্গে পলা দভস্কেও এখান থেকে বেরিয়েছিল। সে কোথায়? রাজকীয় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো লাম্বি। রোড ব্লকে এর সঙ্গে আর কেউ ছিল না। হয়তো আগেই ধরা পড়েছে মেয়েটা। ক্রুজ শিপে তুলে বের করে দেয়া হয়েছে তাকেও। যাক ওর কথা, নিরাসক্ত গলায় বলল নিগ্রো। এবার ইন্টার রকমের বাটন টিপে মধু ঝরালো সে। কর্নেল, আপনার কাছে অতিথি এসেছে। কর্কশ্বরে খেকিয়ে উঠল হুয়ান ম্যারন। আমি না বলেছি কাউকে? মিস্টার মাসুদ রানা, তাকে ধরে নিয়ে এসেছে আর্মির দুজন। গলার স্বরটা মুহূর্তেই পাল্টে গেল, নরম শোনালো এবার। ও সে তো ভিন্ন ব্যাপার, আসতে দাও ওদের। অফিসের দরজা খোলার বোতামে চাপ দিল বিশ্বাসঘাতক লোকটা। রানাকে চোখ টিপল। যান মিস্টার রানা, উপভোগ করুন সময়টা। দরজা খুলে যেতেই পাশের ঘরে পলার অফিসে কর্নেলকে দেখতে পেল রানা। বসে আছে পলার ডেস্কে। তার সামনে ট্রের উপর স্তূপ হয়ে আছে বড় অঙ্কের নোট। ভলটা ভাঙা। ডিনামাইট দিয়ে ওটার দরজা উড়িয়ে দেয়া হয়েছে। মেঝেতেও টাকার ছড়াছড়ি। ক্যাসিনোর টাকা, হোটেলের বিল আর দোকানের ক্যাশ বাক্স খালি করা। যা কিছু আছে সবই এ ঘরে নিয়ে আসা হয়েছে। কম্পিউটারে হিসাব তুলছে সে কত আছে। মৃদু হাসল রানা লোকটার দিকে তাকিয়ে। জুয়ার চেয়ে দ্রুত টাকা কামাবার উপায় পেয়ে গেছ কর্নেল। জবাবে হাসল হুয়ান ম্যারনো। তবে তার হাসিটা শীতল। সত্যি, জুয়ার চেয়ে দ্রুতই কামাবো আমি টাকা। রানাকে পাশ কাটিয়ে লাম্বির দিকে তাকালো সে। লেফটেন্যান্ট, এর সঙ্গে যে মেয়েটা ছিল সে কোথায়? মারা গেছে। জবাবটা রানাই দিল। ডুবে গিয়েছিল। কালো চোখ দুটো সরু হলো। আস্তে আস্তে মাথা নাড়ল কর্নেল ম্যারন। ঠোঁট জোড়া নড়ল না, কিন্তু কথা বেরিয়ে এলো স্পষ্ট। ডলফিনের মতো সাঁতার কাটতে পারে ওই মেয়ে। মিস্টার রানা, ডুবে মরবে না ও। কাঁধের উপর দিয়ে দরজার দিকে তাকালো রানা। দরজা এখনো খোলা। করিডোর থেকে চলে এসে ভিনসেন্ট কাপুচিনের অফিসে দাঁড়িয়ে কৌতূহলের সঙ্গে ওদের আলাপ শুনছে বিশ্বাসঘাতক আমেরিকান নিগ্রো। সে আছে ক্যাকো আর লাম্বির পিছনে। এই অবস্থায় এখন ওয়ালথারটা বের করে কর্নেলের উপর তাক করার অর্থ গোলাগুলির মাঝখানে পড়ে যাওয়া। দরজাটা বন্ধ করবার কোনো ব্যবস্থা করতে হবে। সেজন্য কর্নেলকে প্রভাবিত করতে হবে যেন সে দরজাটা বন্ধ করে। রানা বলল, তুমি হয়তো তারা ইর্তিজাকে জিম্মি করে মুক্তিপণ পাবে, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি এই লেফটেন্যান্ট তোমার মতো লোভীর কাছ থেকে আমাকে ধরার পুরস্কারের টাকাটা কিছুতেই পাবে না। সুইচ টিপল কর্নেল। পিছলে বন্ধ হয়ে গেল ম্যানেজারের ঘরে বের হওয়ার দরজাটা। এবার টেবিলে চোখ নামালো ম্যারন। ডলারের একটা প্যাকেটের দিকে হাত বাড়ালো। নোট গুনে চোখ যখন তুলল, দেখল রানার হাতে ধরা ওয়ালথারের দিকে চেয়ে আছে সে।
যা লাগে নিয়ে নিতে পারো, ক্যাকো আর লাম্বিকে বলল রানা। ইন্টারকমের দিকে হাত বাড়িয়েছে কর্নেল। রানা বলে উঠল, না কর্নেল, চেয়ারটা পিছিয়ে নিয়ে বসো। নড়ল না কর্নেল হুয়ান ম্যারন। হাত দুটো দেহের দুপাশে ঝুলে পড়ল। কাকু আর লাম্বির অস্ত্র রানার উপর থেকে সরে তার বুকে স্থির হয়েছে দেখে থমথমে হয়ে উঠল চেহারাটা। বিশ্বাসঘাতকতা, মিস্টার রানা। সৈনিকদের ঘুষ প্রদান। বেশি দেরি নেই, এই অপরাধের কোর্ট মার্শাল হবে ওদের। ওদের আমি অসম্ভব ক্ষিপ্ত লোকটা। রানা আন্দাজ করেছিল সে ক্ষিপ্তই হবে। ডেস্কের পিছনে বসে পড়ে শোল্ডার হোলস্টারের দিকে বিদ্যুৎ গতিতে হাত চালালো হুয়ান ম্যারন। তবে আরও দ্রুত ওয়ালথারটা হাত বদল করেই স্টেলেটো ছুড়ে দিয়েছে রানা। স্টেলোটা কর্নেলের শার্টের হাতা আর হোলস্টারে গাঁথল। নষ্ট করে দিল লোকটার লক্ষ্য। অত্যন্ত সাহসী লোক কর্নেল ম্যারন, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু কখন থামতে হবে সেটা সে ভালো করেই জানে। গুলি করবার চেষ্টা করল না সে। চেয়ারে সোজা হয়ে বসল। চেহারা দেখে মনে হলো পরবর্তী সুযোগের অপেক্ষায় আছে। ওয়ালথারটা কক করে দেয়ালে বুক ঠেকিয়ে তাকে দাঁড়াতে নির্দেশ দিল রানা। চোখ থেকে যেন আগুন ঝরছে কর্নেলের। তবে ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালো। পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করছে। লাম্বি ওর রিভলভারটা ডেস্কে সরানো ডলারের উপর রেখে কর্নেলকে সার্চ করলো। তারপর রানাকে স্টেলোটো আর কর্নেলের রিভলভার ফেরত দিল। এবার কাউচে আরাম করে বসো, নির্দেশ দিল রানা। সুস্থির হয়ে বলো দেখি তারা ইর্তিজা কোথায়? চোখের পলক পড়ল না কর্নেলের। কাউচের হ্যান্ডেলে আয়েশ করে হাত রেখে পায়ের উপর পা রেখে বসল সে। ঠোঁট অল্প একটু ফাঁক হলো তার। জিজ্ঞেস করলো পাল্টা, পলা দভস্কি কোথায়? প্রশ্ন উত্তরের খেলা খেলবার সময় নেই রানার। পুরো হোটেল খুঁজে দেখতে হলে যে সময় প্রয়োজন তাও নেই ওর হাতে। তবে যুক্তি বলে তারাকে হুয়ান ম্যারন এই হোটেলেই কোথাও রেখেছে। কিন্তু নিশ্চিত হওয়ার উপায় কি যে কর্নেলের আর্মির সবাই মদ খেয়ে মাতাল হয়ে ঘুমোচ্ছে? সে সম্ভাবনা খুবই কম। ও তারাকে খুঁজতে গেলে ফাঁদে পড়ে যেতে পারে। সময় নষ্ট না করে কর্নেলের গালের উপর আড়াআড়িভাবে ওয়ালথারের সাইড নামিয়ে আনলো। প্রথমে সাদা দেখালো ক্ষতটা, তারপর রক্তে ভরে উঠল। ক্ষুদে কিন্তু গভীর একটা নালা বেয়ে গড়িয়ে নামছে তাজা রক্ত, চিবুক বেয়ে গড়াচ্ছে। চোখ কুঁচকে গেল কর্নেলের, কিন্তু মুখ দিয়ে টু শব্দ করল না। লোকটাকে এখনই খুন করার কোনো ইচ্ছে নেই রানার। বিপদগামী আর্মিকে নিয়ন্ত্রণ করতে হলে আপাতত একে দরকার হবে ওর। একে জিম্মি করে গ্র্যান্ড ল্যাকেয়ার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তার আগে তারা ইর্তিজার খোঁজ বের করতে হবে লোকটার কাছ থেকে। ওয়ালথারটা আবার উপরে তুলল রানা। এই মুহূর্তে যমদূতের মতো দেখাচ্ছে ওকে। গুড়গুড় করে উঠল ওর কণ্ঠ। মুখটা দর্শনযোগ্য রাখতে হলে তারা কোথায় সেটা বলে ফেলো। হুয়ান ম্যারন সুদর্শন লোক, সেটা সেও জানে। মানসিক চাপ পড়ছে তার এই চেহারা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায়। বেশ, গম্ভীর স্বরে বলল কর্নেল। বলছি সে কোথায়, তবে তোমার সাধ্য হবে না রানা ওকে উদ্ধার করে নিয়ে যাবার। টপ ফ্লোরে আছে মিস তারা, আর তোমার মাঝখানে পাহারায় আছে 600 সৈন্য। 7 লাম্বি কর্নেলকে কাভার করে আছে। ক্যাকো আর রানা দুজন মিলে কর্নেলের জ্যাকেট আর শার্ট খুলে নিল। শার্ট ছিঁড়ে হাত বাঁধা হলো কর্নেলের। মুখে খানিকটা কাপড় গুজে দিল ক্যাকো। কাউচে শুয়ে দেওয়া হলো তাকে। তারপর দড়ি দিয়ে মোড়ানো হলো গোটা শরীর। দেখে মনে হচ্ছে জীবন্ত মমি। চলো এবার, দুই সঙ্গীকে বলল রানা। দরজা খোলা রিমোট কন্ট্রোলটা দেখিয়ে দিল। বেরিয়ে যাব আমরা। মিস ইর্তিজাকে উদ্ধার করতে পারলে ফিরে এসে কর্নেলকে ধরে নিয়ে যাব। তার আগে করিডোরের লোকটাকে ম্যানেজ করতে হবে। তারপর আমরা তারাকে খুঁজতে যাব। লাম্বি আবার রানার পিঠে তার রিভলভার ঠেসে ধরল। বেরিয়ে এলো ওরা দুজন। একটা ব্লেসিং ফর্মে বিশ্বাসঘাতক, হারপারের মনোযোগ।
রানাকে খেয়ালই করল না। তার দৃষ্টির আড়ালে ওয়ালথার পিপিকে ধরে রেখেছে রানা। একেবারে কাছে গিয়ে ওটা বের করে লোকটার গোল মাথায় নামিয়ে আনলো। ধূপ করে ডেস্কের উপর পড়ল লোকটার মাথা। বদমাসটা মারা গেছে কিনা সেটা নির্ভর করে ব্যাটার করটি কতটা পুরু তার উপর। পালস দেখল রানা, না, বেঁচেই আছে। জ্ঞান ফিরে পেয়ে যদি অফিসের দরজা খুলে ভেবে তাকে আচ্ছা মতো বাঁধল লাম্বি আর ক্যাকো। এবার তাকে ছেঁচড়ে নিয়ে ক্যাশিয়ারের একটা খাঁচায় ভরা হলো। বাড়তি সতর্কতা হিসেবে তাকে একটা টুলের সঙ্গেও আষ্টে পিষ্টে বেঁধে ফেলল লাম্বি। এবার তছনছ করা ক্যাসিনো পার হলো ওরা। হোটেলে ঢুকে এগোলো এলিভেটরের দিকে। ওরা লোভে অর্ধেক পার হতেই খুলে গেল একটা এলিভেটরের দরজা। টলতে টলতে বের হলো এক সৈনিক। রানা আর ল্যাম্বির হ্যান্ডগান দেখেই স্টেন গান তুলবার ফাঁকে পিছনে হটতে চেষ্টা করলো সে। হাতটা পিছনে নিয়েই ওর জ্যাগুলার ভেইন লক্ষ্য করে স্টেলোটো ছুড়ল রানা। ঠিক মতোই গাঁথল স্টেলোটো, একদম হাতল পর্যন্ত। একটা শব্দ না করে ঢলে পড়ল লোকটা। রেজিস্ট্রেশন ডেস্কের পেছনে তাকে সরিয়ে নিয়ে রাখলো লাম্বি। রানা স্টেলোটো সংগ্রহ করে খুঁজে দেখল মেইল বক্সে তারার সুইটের চাবিটা নেই। কোনো বক্সেই একটাও চাবি নেই। সুইটে ঢুকতে হলে রানাকে জোর খাটাতে হবে, তবে আওয়াজ করা চলবে না ভুলেও। এলিভেটরের কাছে চলে এলো এবার ওরা। এখন পর্যন্ত বলতে গেলে কোনো বিপদই ঘটেনি। কর্নেলের কথা অনুযায়ী আর মাত্র 599 জন সৈন্য পাহারায় আছে। বাইরে কতজন আছে কে জানে। এলিভেটরে করে টপ ফ্লোরে উঠে এলো ওরা। তারা সুইটের দরজা বন্ধ দেখে স্টিলোটো ব্যবহার করলো রানা। কেউ করিডোরে দেখা দেওয়ার আগেই ভিতরে ঢুকে পড়ল দুজন। ঘরের ভিতরটা থমথম করছে, এয়ার কন্ডিশন বন্ধ। উজ্জ্বল আলো জেলে প্যান্ট্রি আর ব্রা পরা অবস্থায় বিছানায় হাত পা বেঁধে চিৎ করে শুয়ে রাখা হয়েছে তারা ইর্তিজাকে। তবে শুধু ব্রা আন্ডারপ্যান্টই ওর পরনে নেই, সেই সঙ্গে আছে প্রচুর টেপ। হাত পা কোমর ও গোড়ালি আটকে রাখা হয়েছে যাতে এক চুলও নড়তে না পারে। মুখে কোনো টেপ নেই। হোটেলের সাউন্ড প্রুফিং সিস্টেমের কারণে তার দরকারও নেই। চেঁচিয়ে গলা ফাটালে তবেই শুধু পাশের সুইট থেকে কেউ শুনবে। রানা আর ল্যাম্বিকে দেখেছে তারা। চেহারায় আতঙ্ক ফুটে উঠল, হা করলো চিৎকার করতে। লাফ দিয়ে সামনে বাড়ল রানা। মেয়েটার মুখে হাত চাপা দিল। নিচু গলায় বলল, হুয়ান ম্যারনের লোক আশেপাশে আছে, চুপ করে থাকো। লাম্বি আর ক্যাকোর উপর দৃষ্টি স্থির হলো তারার। প্রথমে ভেবেছিল রানাও বন্দি, এখন ওর ভুল ভাঙল। রানা জানালো ক্যাকো আর লাম্বি আসলে নিজেদের লোক। কালো চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল তারার। দৃষ্টিতে আতঙ্কের চেয়ে রাগের ভাবটাই বেশি। মুখ থেকে হাত সরিয়ে নিল রানা। ব্যথা যাতে কম পায় সেজন্য ঝটপট টেপগুলো খুলতে শুরু করলো। ফিসফিস করলো তারা, ডক্টর রবিন্সকি মারা গেছেন? না, কাজ না থামিয়ে বলল রানা। তাকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত হয়েছেন, তবে এখন পাহাড়ে ইউনিসের ওখানে নিরাপদেই আছেন। কে? তারা জানবার কথা নয় ইউনিস বা তার উপজাতির কথা। সংক্ষেপে ইউনিসের পরিচয় জানালো রানা। টেপ খোলার পর দেখা গেল তারার হাত পা বেগুনি হয়ে গেছে। খুব শক্তভাবে টেপ আটকানো হয়েছিল। নতুন করে রক্ত চলাচল শুরু হতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তারা। চোখে জল জমল। রানা বুঝতে পারল এই অবস্থায় তারা দাঁড়াতে পারবে না। হাঁটা তো দূরের কথা, কিন্তু ওকে বয়ে নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেউ যদি ওদের থামাতে চেষ্টা করে তাহলে হাত দুটো মুক্ত থাকা দরকার ওর। ক্যাকো আর লাম্বির সাহায্য প্রয়োজন হতে পারে। বাথরুম থেকে তোয়ালে ভিজিয়ে এনে তারার হাত পায়ের দাগ পড়ে যাওয়া জায়গাগুলোতে ডলল রানা। তারপর ক্লোজিট থেকে একটা সুতির গ্রাউন বের করে ওকে পড়তে সাহায্য করলো। বেশ কয়েক মিনিট লেগে গেল তারার নিজের পায়ে দাঁড়াতে। হাঁটতে লাগলো আরও বেশ কিছুক্ষণ। এবার লাম্বিকে করিডোরে পাঠালো রানা কেউ আছে কিনা দেখতে। দরজার কাছে থাকলো অস্ত্র হাতে কাকো।
আধ মিনিট পর দরজা দিয়ে মাথা গলিয়ে এপাশ ওপাশ দোলালো লাম্বি। তার পিছু নিয়ে দ্রুত পায়ে এলিভেটরের কাছে চলে এলো কাকু, রানা ও তারা। এলিভেটরে উঠে লবির বাটনে চাপ দিল রানা। ঠিক তখনই করিডোরের দূর প্রান্তে একটা দরজা খুলে যাওয়ার আওয়াজ পেল। দরজার ফাঁকটা ক্রমেই বন্ধ হয়ে আসছে। ওই ফাঁক দিয়ে সৈন্যদের দেখতে পেল। ছুটে আসছে সবাই। তার চেয়েও খারাপ ব্যাপার, তাদের আগে আগে পিস্তল হাতে ছুটে আসছে কর্নেল হুয়ান ম্যারন। চট করে বেসমেন্টে নামার বাটনে চাপ দিল রানা। সরে গেল দরজার পাশে। গুলি করল কর্নেল। সবাইকে নিয়ে এলিভেটরের মেঝেতে শুয়ে পড়ল রানা। এলিভেটরের পেছনের দেয়ালে লেগে পিছলে গেল গুলিটা। ছোটাছুটি শুরু করলো। গতি কমে যেতে টপ করে পড়ে গেল মেঝেতে। ওদের কপাল খুবই ভালো যে গুলিটা কারো গায়ে লাগেনি। বন্ধ হয়ে গেছে এলিভেটরের দরজা। নিচে নামছে এলিভেটর। রানার মনে হলো ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, ওরা নামছে তো নামছে। আসলে 1-1.5 মিনিট হবে বড়জোর। কর্নেল ওদের তাড়া করবেই। বেসমেন্টে গ্যারেজে বেসমেন্ট গ্যারেজে যদি গাড়ি না থাকে বা র্যাম্পটা যদি আটকানো থাকে, তাহলে বিসিআইকে একজন জনপ্রিয় টপ এজেন্ট হারাতে হবে। ডক্টর আহমেদ ইর্তিজা হারাবেন একমাত্র কন্যা, আর ইউনিস হারাবে তার অতি বিশ্বস্ত দুজন অনুচরকে। লবিতে একবার থেমে বেসমেন্ট ফ্লোরে নেমে এয়ার বাফার স্পর্শ করে থামল এলিভেটর। দরজা খুলে যেতেই বেরিয়ে পড়ল রানা, তারা, ক্যাকো আর লাম্বে। এলিভেটরের সামনে দাঁড়িয়ে আছে এক সৈনিক। তার পিঠে রিভলভার ঠেসে ধরে অস্ত্রটা কেড়ে নিল লাম্বে। গ্যারেজটা সামনেই, গাড়ির কোনো অভাব নেই, কিন্তু চাবি নেই যে কোনো গাড়ির ভিতর ঢোকা যাবে। হাতে নষ্ট করার মতো 1 সেকেন্ড সময়ও নেই। র্যাম্পের কাছে একটা মিলিটারি ট্রাক পার করে রাখা হয়েছে। মুহূর্তের নোটিশে যাত্রা করবার জন্য প্রস্তুত বলেই মনে হলো, কিন্তু ট্রাকটা বেশ দূরে। ওটার দিকে আঙুল তুলল রানা। লাম্বি, ক্যাকো, তারা, তোমরা ওটার দিকে দৌড় দাও। ইঞ্জিন স্টার্ট দিয়ে অপেক্ষা করবে। আমি এলিভেটর পাহারা দিচ্ছি। ছুটল তারা আর লাম্বি। ক্যাকো অস্ত্রের মুখে বন্দি সৈনিককে নিয়ে চলেছে। লাম্বি তারার হাত ধরে আছে। এখনো ঠিকমতো দৌড়াতে পারছে না তারা, তবে চেষ্টা ত্রুটি করছে না। তাদের দুজনকে দৌড় শুরু করতে দেখল রানা। তারপর ফিরে এলিভেটরগুলোর দিকে মনোযোগ দিল। ইন্ডিকেটর নিডল নড়ছে একটার, থেমে গেল। এবার খুলতে শুরু করলো এলিভেটরের দরজা। দরজার 2 ইঞ্চি ফাঁক হতেই ভিতরে গুলি করলো রানা। একটা আত্মচিৎকার শুনতে পেল। মনে মনে আশা করলো চিৎকারটা যেন কর্নেলের হয়। দরজা এখনো ফাঁক হচ্ছে। একের পর এক গুলি করতে শুরু করলো রানা, ক্রমবর্ধমান ফাঁকটা দিয়ে। আরো কয়েকটা আর্তনাদ শুনতে পেল। তারপর কে যেন বুদ্ধি করে বাটন টিপে এলিভেটরটাকে উপরে নিয়ে যেতে চাইল। ওটার দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত গুলি করলো রানা। তারপর ঝেড়ে দৌড় দিল ট্রাক লক্ষ্য করে। ক্যানভাসের ছাদের নিচে ট্রাকের পেছনে আছে লাম্বি আর ক্যাকো। বন্দি করা সৈনিককেও তুলেছে দুজন মিলে ট্রাকের পেছনে। তারা ইঞ্জিন স্টার্ট দিয়ে ফেলেছে। ড্রাইভারের সিট থেকে সরে রানার জন্য অপেক্ষা করছে। এখন পর্যন্ত কপালটা ভালো যাচ্ছে। ট্রাকে উঠে ভাবল রানা, বাইরে কিসের মোকাবেলা করতে হবে কে জানে। স্টিয়ারিং হুইলের পেছনে বসেই সেকেন্ড গিয়ার দিয়ে র্যাম্পে উঠতে শুরু করলো রানা। সমতলে কোনো ব্যারিকেড নেই। রাস্তার দিকে ট্রাক ঘোরালো। হোটেলের সামনে দিয়ে পার হওয়ার সময় চট করে তাকালো। দেখলো সদর দরজা দিয়ে ছিটকে বের হচ্ছে কর্নেল ম্যারন আর তার অনুগত সৈন্যরা। সিঁড়ির উপরের ধাপে থমকে দাঁড়ালো তারা। ট্রাকের পেছনে রাইফেল তাক করে গুলি করতে শুরু করলো। বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। বুলেটগুলো ট্রাকের নিচ দিয়ে বেরিয়ে গেল। এঁকে বেঁকে ট্রাক চালাচ্ছে রানা, যাতে লক্ষ্য স্থির করা কঠিন হয়। পিছন থেকে রিভলভার আর রাইফেলের গুলির আওয়াজ পেল। ক্যাকো আর লাম্বি পাল্টা গুলি করছে। ক্যাকো বন্দি সৈনিককে ধরে রেখেছে নিজের সামনে। এমন জায়গায় দাঁড়িয়েছে যাতে পেছন থেকে আসা গুলি ড্রাইভিংরত রানার মাথায় লাগতে না পারে।
টেইল গেটের আড়ালে ওদের দুজনকে সরে আসতে চিৎকার করে নির্দেশ দিল রানা। লাম্বি শুয়ে পড়ল মেঝেতে। হয় ক্যাকো শুনতে পায়নি, অথবা চিন্তা করার তুলনায় বেশি উত্তেজিত। রানা আবার চিৎকার করার আগেই সংক্ষিপ্ত একটা আর্তনাদ শুনল। রিভার ভিউ মিররে দেখল ট্র্যাকের পেছন থেকে পড়ে গেল বন্দি সৈনিক। রাস্তার মাঝখানে নিথর হয়ে পড়েই থাকলো সে। বোধহয় আগেই মারা গেছে। কিন্তু হোটেলের ওদিক থেকে আসা গুলির ধাক্কায় বারবার কেঁপে উঠল তার মৃতদেহ। ক্যাকো মেঝেতে শুয়ে পড়েছে। টেইল গেটের আড়াল থেকে পাল্টা গুলি করছে সৈনিকদের লক্ষ্য করে। শত্রুপক্ষের একটা গুলি পড়ে যাওয়া আহত সৈনিকের মাথায় লাগলো। অর্ধেকটা গুলি অর্ধেকটা খুলি ছিটকে বেরিয়ে গেল মগজের উপর থেকে। রানা, ক্যাকো, লাম্বি আর তারাকে ধরতে না পেরে কর্নেল হুয়ান ম্যারন যেন ক্ষোভ মেটাচ্ছে লাশটার উপর। এখনও জানে না লাশটা তার নিজের লোকের। ট্রাক চালানোয় মনোযোগ দিল রানা। একটু আগে দেখা দৃশ্যটার কথা ভুলে যেতে চেষ্টা করলো। গুলি বন্ধ হয়ে গেছে। রিয়ার ভিউ মিররে রানা দেখল কর্নেল আর তার লোকজন দৌড়ে যাচ্ছে হোটেলের গেটের দিকে। ওখানে কয়েকটা গাড়ি পার্ক করা আছে। গন্তব্য এখনো অনেক দূর। বুলে ভার্ডে বাঁক নেওয়ার পর গতি বাড়াতে পা দিয়ে মেঝেদের সঙ্গে চেপে ধরল রানা অ্যাক্সেলারেটর। ট্র্যাকটা ভারী মাল বহনের উপযোগী করে তৈরি করা হয়েছে, দ্রুত গতিতে চলবার জন্য নয়। এগিয়ে আছে ওরা কর্নেলের চেয়ে, তবে এতটা এগিয়ে নেই যে কর্নেল ওদের ধরে ফেলতে পারবে না। স্তব্ধ শহর পিছনে ফেলে এলো ওরা। এগিয়ে চলল প্যান্সিয়ানার দিকে। ওখানে পৌঁছে জরুরি একটা সিদ্ধান্ত নিতে হবে। সৈকতবর্তী হাইওয়েতে কর্নেল ম্যারনকে পিছনে ফেলতে পারবে না রানা। দুটো কাজ করতে পারে ওরা এখন। পয়েন্সিয়ানার সামনের নিচে ট্রাকটা রেখে ওখানে লুকিয়ে অপেক্ষা করতে পারে, অথবা পাহাড়ের উপর দিয়ে বিপজ্জনক সংকীর্ণ পথে ইউনেসের দুর্গে যাওয়ার চেষ্টা করতে পারে। কর্নেল সম্ভবত জানে ইউনেসের লোকেরা প্রাচীন হোটেলটা ব্যবহার করে। সেক্ষেত্রে ওখানে ফাঁদ পাততে পারে সে। পয়েন্সিয়ানায় থাকলে ধরা পড়ার ঝুঁকি নিতে হবে। ওখানে গোলাগুলি করে ওদের বন্দি করতে হবে না হুয়ান ম্যারনকে। বাড়িটা খটখটে, শুকনো, ঘুনে খাওয়া কাঠের। আগুন ধরিয়ে দিলেই বেরিয়ে আসতে বাধ্য হবে ওরা। কাজেই বাকি থাকলো পাহাড়ি পথ। ভারী এই ট্রাক সম্ভবত গর্তগুলো পার করে ওদের নিয়ে যেতে পারবে ও পথে। অন্তত হালকা দামি গাড়ির চেয়ে ভালোভাবেই পারবে, এবং তাতে সময়ও লাগবে তুলনামূলকভাবে কম। ট্রাক যখন বাঁক নিয়ে পাহাড়ি রাস্তায় পড়ল, তখনও পিছন থেকে আসা গাড়িগুলোর আলো ট্রাকটাকে ছুঁতে পারেনি। বাতি নিভিয়ে দিল রানা। ঢুকে পড়ল জঙ্গলের ভিতর। পেছনে আওয়াজ শুনতে পেল। দুটো জিপ দ্রুত গতিতে পার হয়ে গেল হাইওয়ে ধরে। ট্রাক থামালো রানা। ফ্ল্যাশ লাইট নিয়ে ট্রাকের পেছনে চলে গেল পেছনের কি অবস্থা দেখতে। মনের মাঝে একটা আশাও কাজ করছে। ক্যাকো আর লাম্বির কাছে হয়তো গুলি আছে। ওর ওয়ালথারের গুলি প্রায় শেষ হয়ে এসেছে। ক্যাকো লাম্বি ওদের অস্ত্র দেখালো ওকে। একটা গুলিও নেই। রানার কথায় তবু ট্রাকের পেছনটা খুঁজলো ওরা। দড়িধরা শাবল, কোদাল, 3টে ক্রেট আর অন্যান্য ইকুইপমেন্টের মধ্যে পাওয়া গেল না কোনো গুলি বা অস্ত্র। ঘুরে দাঁড়াতে গিয়ে রানার ফ্ল্যাশ লাইট পড়ল একটা ক্রেটের উপর। ওটার গায়ে স্টেনসিল করে লেখা দেখল ডিনামাইট। ফ্ল্যাশ লাইট তাক করল রানা। একটা বাক্স আংশিক খোলা। ওটা থেকে কয়েকটা স্টিক সরিয়ে নেওয়া হয়েছে, তবে কাঠের কুচির উপর বেশিরভাগ ডিনামাইট স্টিকই আছে। হাইওয়ে ধরে বেশি দূর যাবে না কর্নেল। ওদের ধরতে না পেরে বুঝে যাবে ওরা এ পথে এসেছে। কিন্তু এখন রানাও তার জন্য তৈরি থাকতে পারবে। জংলা পথে 100 গজ মতো ঢুকে পড়েছে ওরা ট্রাক নিয়ে। ট্রাক থেকে নামলো রানা। ক্যাকো আর লাম্বিকে জঙ্গলে অদৃশ্য হয়ে যেতে নির্দেশ দিল। ওদের কাজ আপাতত শেষ বুঝে চলে যেতে আপত্তি করল না দুজন। জানালো রানার সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছে। আরও কোনো কাজ থাকলে
পয়েন্সিয়ানায় ওদের পাওয়া যাবে। রানা চলে এলো 2 রাস্তার বাঁকে। কর্নেলের লোকেরা জিপ নিয়ে ফেরার আগেই একটা চার্জ তৈরি করে ফেললো। প্রথম জিপ এলো অত্যন্ত দ্রুত গতিতে। ব্রেক করে বাঁকটা ঘুরে গতি তুলতে শুরু করলো আবার। ওটার হেডলাইট রানা যে ঝোপে লুকিয়ে আছে সেটার উপর দিয়ে ঘুরে গেল। এবার অন্ধকারে দাঁড়ানো ট্রাকটা দেখতে পেল লোকগুলো। খুশির একটা চিৎকার উঠল তাদের মাঝে। জিপটা কাছে চলে আসতেই ফিউজে আগুন দিল রানা। জিপটাকে পার হতে দিল। তারপর ওটার পেছনের সিটে ডিনামাইটের স্টিকটা ছুঁড়ে দিল। কাজটা করেই উপর হয়ে শুয়ে পড়ল মাটিতে। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটল প্রচণ্ড বিস্ফোরণ। শক ওয়েভের ধাক্কায় উড়ে গিয়ে রাস্তার উপর পড়ল রানা। বিহ্বল লাগছে ওর কিছুটা, তবে ছিন্ন ভিন্ন জিপে যারা ছিল তাদের চেয়ে ওর অবস্থা 1000 গুণে ভালো। শ্বাস নিল ও বড় করে। তারার গলা শুনতে পেল। তারা দৌড়ে আসছে ওর দিকে। উঠে দাঁড়ালো। হাতের ইশারায় তারাকে ফিরে যেতে বলল। রাস্তাটা দেখলো এক নজর। রাস্তা জুড়ে মস্ত বড় একটা গভীর গর্ত তৈরি হয়েছে। দ্বিতীয় জিপটা বাঁকের কাছে চলে এসেছে। রানা ট্রাক স্টার্ট দিয়ে রওনা হয়ে যাওয়ার পর বিরাট গর্তের সামনে এসে গ্যাস করে ব্রেক কষে থামলো ওটা। রানা রিয়ার ভিউ মিররে দেখল জিপ থেকে নামলো দীর্ঘদেহী কর্নেল হুয়ান ম্যারন। আলোয় দাঁড়িয়ে আছে লোকটা। তার অনুগত সৈনিকরা গুলি শুরু করলো। দূরত্ব অনেক বেশি। পিছনের বালিতে নাক গুজলো বুলেটগুলো। পাচ্ছে তারা। রানা বলল, এখন আমরা নিরাপদ। ওই গর্তের উপর গাছ ফেলে সেতু তৈরি না করলে ধাওয়া করে আসতে পারবে না ওরা। তাতে সময় লাগবে। ততক্ষণে আরো দূরে চলে যাব আমরা। রোলার কোস্টার চড়ার জন্য তৈরি হয়ে যাও। সামনে রাস্তা অসম্ভব খারাপ। অন্ধকারে বাঁক নিতে গিয়ে আরেকটু হলেই একটা গাছে গুঁতো লাগিয়ে বসেছিল রানা। আলোর দরকার অনুভব করে হেডলাইট জ্বাললো ও। ঘড়ি দেখলো একবার। রাত প্রায় শেষ হতে চলল। পাহাড়ি রাস্তার সবচেয়ে বাজে জায়গাটায় ওরা যখন পৌঁছাবে তখন ভোরের হালকা আলো ফুটতে শুরু করবে। এখন ওদের মাথার উপর গাছের পাতার আচ্ছাদন। তার নিচে কুচকুচে কালো অন্ধকার। হেডলাইটের আলো একটা ট্যানেল মতো তৈরি করেছে। ধীরে কিন্তু নিশ্চিতভাবে হেলে দুলে এগিয়ে চলেছে ভারী ট্রাক। দরজা আঁকড়ে বসেছে তারা, যাতে ছিটকে এদিক ওদিক না পড়ে। বেশ কিছুক্ষণ নীরবে কেটে গেল। তারপর জোর করে হাসলো তারা। বলল, রানা, সত্যি যখন জেদ ধরেছিলাম এখানে আসবো তখন কল্পনা করতে পারিনি কি ঘটতে পারে। সবকিছু হালকাভাবে নিয়েছিলাম। এখন বুঝছি পরিস্থিতি কতটা নাজুক। চোখ খুলে গেছে আমার। অনেকের চেয়ে অনেক ভালোভাবে নিজেকে এতক্ষণ সামলে রেখেছ তুমি। সান্ত্বনা দিল রানা। সামনের রাস্তায় ইচ্ছে করলে চোখ বন্ধ করে রাখতে পারো, তাতে ভয় কম পাবে। একসময় পাহাড়ের চূড়োয় উঠে এলো ওরা ট্রাক নিয়ে। ভোরের ঝাপসা আলোয় সর্পিল বিপজ্জনক পথটা ফাঁকাই দেখলো ওরা। একপাশে খাদ শুরু হতেই তারাকে চোখ বন্ধ করতে বলল রানা। চোখ বুজে চুপ করে বসে থাকলো তারা। সবচেয়ে বিপজ্জনক 8 মাইল পেরোনোর সময় একবার চোখ মেলল। পরক্ষণেই শ্বাস আটকে ফিসফিস করে উঠল, ভয়ঙ্কর। একসময় খাদ শেষ হলো। গোঙাতে গোঙাতে উপরের দিকে উঠছে ট্রাক। স্বস্তির শ্বাস ফেলে দেহ শিথিল করল রানা। ওর চিন্তায় ঘুরে ফিরে এলো ডক্টর ডক্টর রবিন্সের কথা। সামনে রাস্তাটা শেষ হয়ে গেছে। ওখানে ট্রাক রেখে পাহাড় বেয়ে উঠতে শুরু করলো রানা। তারাকে সাহায্য করছে। নিচে নামার সময় খেয়াল করেনি এমন একটা ব্যাপার এবার চোখে পড়ল ওর। পথের একধারে গভীর খাদ, অন্যদিকে একসারে অনেকগুলো গুহা। ইউনিসের উপজাতির লোক, যাদের দুর্গে স্থান হয়নি, তারা এগুলোতে থাকে। এখন দেখে মনে হলো না, গুহাগুলোতে কেউ আছে। ড্রবেরিজের উপর দিয়ে গভীর পরীক্ষা পেরোনোর পর মোটা মোটা কাঠের গুড়ির তৈরি দরজাটা ঠেলে দেখল রানা। বন্ধ। ওয়ালথারের বার দিয়ে ঠকা ঠক আওয়াজ তুলল। গলা উঁচিয়ে ইউনিসকে ডাকলো। কয়েক মিনিট পর সেকলের আওয়াজ শুনতে পেল ওরা।
দরজার ব্র্যাকেট থেকে লোহার দণ্ড সরানোর ঘটাংঘট কানে এলো। ভিতর দিকে খুলে গেল দরজা। সাদা আলখেল্লা পরা ইউনিস ওদের স্বাগত জানালো। তারাকে নিয়ে রানাকে ফিরে আসতে দেখে বুকে জড়িয়ে ধরল ইউনিস। তাই দেখে জয়ধ্বনি দিল আদিবাসীরা। সবাই জানতো মৃত্যুর মুখে চলেছে রানা। ইউনিসের উচ্চতা দেখে হা হয়ে গেল তারা। মৃদু হাসল ইউনিস। তার নির্দেশে পরীক্ষার উপর থেকে ড্র ব্রিজ তুলে নেওয়া হলো। আটকে দেয়া হলো পুরো ভারী দরজা। স্বাভাবিক ভদ্রতার সঙ্গে তারাকে গ্রহণ করলো ইউনিস আর তার লোকেরা। ইউনিস জানালো ডক্টর রবিন্সের অবস্থা আগের চেয়ে ভালো। তারপর দুঃসংবাদটা দিল সে। আমাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে মিস্টার রানা। কাজেই আপনি যাওয়ার পর নিচু এলাকা থেকে আর কোনো খবর আমরা পাইনি। পোর্ট অফ স্পেনের হালচাল এখন কীরকম? ফয়েন্সিয়ানা হোটেলটা ইউনিসের লোকেরা শুধু শহরের কাছে ক্যাম্প করার জন্যই ব্যবহার করে না, বুঝল রানা। শহরের সমস্ত খবরাখবর জড়ো করার ওটা একটা আখড়া। ড্রামের মাধ্যমে সে খবর পৌঁছে যায় ইউনিসের কাছে। আর এখন কোনো খবর না পাওয়ার অর্থ কর্নেল হুয়ান ম্যারন হোটেলটায় রেইড করেছে। খুব ক্লান্ত লাগছে রানার। অনেক বেশি পরিশ্রম করেছ বিশ্রাম ছাড়া। কিন্তু নানান চিন্তা ওর ঘুম ঠেকিয়ে রেখেছে। এই পুরনো দুর্গ সাগরের দিক থেকে আসা অনেক শত্রুর আক্রমণ ঠেকিয়ে টিকে আছে। কিন্তু এখন ওয়ালথার আর সামান্য গুলি ছাড়া এই দুর্গ রক্ষা করার জন্য আর কোনো অস্ত্র নেই। না আছে পলা দভস্কির পিস্তল আর কয়েক কেস ডিনামাইট। আধুনিক কোনো আর্মি ঠেকানোর জন্য এসব যথেষ্ট নয়। ক্লান্তিতে ভেঙে আসছে রানার শরীর। পাথরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো ও। সংক্ষেপে ইউনিসকে বলল পরিস্থিতি কী রকম। শেষ করলো ডিনামাইট দিয়ে ও কি করতে চায় জানিয়ে। পথের শুরুতেই টিলার ধসিয়ে দেওয়া উচিত ছিল আমার, দায় শিকারের সুরে বলল রানা। তবে এখন অনেক দেরি হয়ে গেছে। আজকে কর্নেল ম্যারন পাহাড়ি পথে জিপ নিয়ে হাজির হবে। ওই পথে আমি মাইন বসাতে চাই। কয়েকজন পোর্টার দরকার হবে আমার। ইউনিস লোক বাছাইয়ে লেগে গেল। এই ফাঁকে পলার হাতে তুলে দিল রানা তারাকে। ওকে পলা নিয়ে গেল ঘুমাবার মতো একটা জায়গা খুঁজে দিতে।